পেয়েছেন তো, রাইট? জি ভাই পাচ্ছি তো। আচ্ছা, জি ভাই। তো আমাদের এখানে কি করতে হবে, আমার একটা মার্কস থাকবে, সেই মার্কসের কন্ডিশনের উপরে আমি বলে দেবো কোনটা কি গ্রেড। সো যখন আমি মার্কস চেঞ্জ করবো ওই অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী আমার গ্রেডটা চলে আসবে। এটাই তো চাইছি, এইটুকুই, তাই না? জি আচ্ছা, জি জি ভাই। সো মনে করেন আমি একটা কন্ডিশন নেই, যেহেতু আমার ভেরিয়েবল মনে করেন মার্কস দেওয়া আছে, আমি একটা কন্ডিশন নিলাম, কন্ডিশন আমি বলে দিলাম আমার কি হবে, আমার মার্কস হবে, মার্কসের ভ্যালু যখন 0 বা 0 থেকে বেশি, এই সাইনটাকে বলে অ্যান্ড, বুঝতে পারছেন? আর এই সাইনটাকে বলা হয় অর। অ্যান্ড মানে হচ্ছে আমি এখানে দুইটা কন্ডিশন ইউজ করব, বুঝতে পারছেন? অ্যান্ড মানে হচ্ছে দুইটাই মিলতে হবে, আর এটা হচ্ছে অর সাইন। এই অর মানে হচ্ছে যে কোনো একটা মিললে হবে, বুঝা গেল? জি ভাই। জি ভাই। So, আমি অ্যান্ড, এবং আমি বললাম মার্কসের ভ্যালু যদি এটা একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন হচ্ছে লেস দেন 33 হয়, একটা কত 0 থেকে বেশি 33 থেকে কম, তাই না? দুইটা কন্ডিশন হইলে কি হবে, ডকুমেন্ট ডট রাইট কি লিখবো, ইউ ফেল্ড, না ফেইল্ড। ইউ ফেল্ড, ট্রাই বেটার লাক নেক্সট টাইম। হ্যাঁ, বেটার লাইক নেক্সট টাইম, না? আর এটার একটা কাজ করি, কি করা যায় বলেন তো, এটার একটা স্টাইল মিস্টাইল দিয়ে দিই না, স্পেল ট্যাগ দিলাম, এখানে একটা স্পেল ট্যাগ দিলাম। এগুলো আমরা গত ক্লাসে দেখছি কিভাবে জাভাস্ক্রিপ্টের কোডের ভিতর আমরা HTML CSS লিখতে পারি। আচ্ছা, ইনলাইন CSS করি, হ্যাঁ, স্টাইল। আচ্ছা, যেহেতু আমার এটা কোটেশন, ডাবল কোটেশন আছে, তাহলে ভিতরে কি ডাবল কোটেশন ইউজ করতে পারবো? না ভাই সিঙ্গেল কোটেশন। হ্যাঁ, না ভাই সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল করতে হবে। হ্যাঁ, এই আমি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো, হ্যাঁ, যারা গত ক্লাস করছেন অ্যান্সার দিবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে, তাই না, যেহেতু ফেল করছি। জি ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর কি দিব, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে, আর কালার কালার দিয়ে হোয়াইট, আর সেমিকলন দিয়ে আমার কি করলাম, স্টাইলটা কমপ্লিট করলাম, তাই না? জি ভাই। আর লাস্ট একটা কি দিতে হবে, এখানে একটা ভুল হয়েছে, সিঙ্গেল কোটেশন হবে। এবার ঠিক আছে, দেখেন তো, এটা হচ্ছে পুরো কোটেশনের ভিতরে, আর এই স্টাইলের এটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে, তাই না? ঠিক আছে না? আর ভিতরেরটা স্টাইল কোড, ওকে ঠিক আছে? ওকে, জি জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে একটা। আর যদি এটা না মিলে কি লিখবো, আমি একটা দিতে চাচ্ছি ডকুমেন্ট ডট রাইট, এটা হবে কি, এটা হচ্ছে আমি এরকম আরো কন্ডিশন বের করবো, একটা তো বললাম 0 থেকে 33। সো এরকম আমার মনে করেন কন্ডিশন হচ্ছে, আমি এখানে একটু লিখি, 0 থেকে 33-এর মানে 0 থেকে 32 যদি হয়, 33-এর কম, তাহলে হচ্ছে আমার আপগ্রেড। 33 থেকে আমার ভ্যালু যদি 39 হয়, তাহলে হচ্ছে আমার কি গ্রেড পাবো আমি, হচ্ছে মানে ডি গ্রেড আর কি। 40 থেকে 49 হইলে আমি কি গ্রেড পাবো, সি। 50 থেকে 59 হইলে আমি কি গ্রেড পাবো, সি প্লাস সি, উপরেটা হবে সি প্লাস, নিচেরটা হবে সি। সি সি প্লাস, দেন সি প্লাস দিলাম, একই কথা। আর 60 থেকে 69 হইলে আমি চাচ্ছি কি পাবে, বি, তাই না? 70 থেকে 79 এটা আমার ইচ্ছা, আমি পরে এ। আর 80 থেকে 100 হইলে কত? এ প্লাস। আচ্ছা, এখন আমাকে বলেন, এমনও তো হতে পারে সার্ভারে মাঝে মাঝে ভুল হইসা -33 হয়ে গেল, বা -01 হয়ে গেল, বা 100-র বেশি হয়ে গেল, তখনও তো আমার একটা কন্ডিশন রাখতে হবে, তাই না? জি ভাই। এরকম হইতে পারে না? জি ভাই, ওটা কি অ্যালার্ট অ্যালার্ট করতে হবে? অ্যালার্ট করবো, সমস্যা নাই। তো এটার জন্য আমরা কি লিখতে পারি এখানে বলেন তো, যদি আমি এরকম কন্ডিশন দিব, বাট আমার যদি এরকম এই কন্ডিশনের বাইরে চলে যায়, তাহলে আমরা লিখবো কি, এরর, জি এরর। প্লিজ কন্টাক্ট এক্সাম, কি বলে ওই যে একটা কি বলে, ইনভিজিলেটর বলে,
না কি যেন একটা বলে না, ভুলেও গেছে। সাপোর্ট। আচ্ছা এক্সাম ইন্ডিভিজুয়াল বা কিছু একটা। আচ্ছা দেখি এবার কি অবস্থা। আচ্ছা এখানে আমার একটা ভুল হয়েছে, এগুলো কি লিখছি। আচ্ছা এবার ঠিক আছে, এই জিনিসগুলো চলে আসছিল এই জন্য ভুল হয়ে গেছে। আচ্ছা কি লিখছে, ফেল ট্রাই অ্যাগেন। কেন ফেল করছি? ওই যে প্রথম ফাংশনের সাথে মিলে গেছে এই জন্য। আচ্ছা আমি যদি এবার 33 দেই তাহলে কি আসবে? 33-এর বেশি হয়ে গেলে আমার লেখা আসছে এরর, কিন্তু 33-এর বেশি হলে কি এরর আসার কথা? না, পাস আসার কথা। তাহলে আমার এখানে আরেকটা কন্ডিশন বসাইতে হবে না? গ্রেড আসবে ভাইয়া। জি। আচ্ছা আচ্ছা গ্রেড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার একটা কাজ করি, এটা থাকুক, আমি এখানে আরেকটা কন্ডিশন বসাই, এলসি। ঠিক আছে, জি। এলসিফ হচ্ছে আরেকটা কন্ডিশন বসাতে পারবো। ঠিক আছে, আর সবার শেষে আমার এলসটা থাকবে। এলসিফ আমি কি বলবো, এবার কোন কন্ডিশনটা হবে? এবার হচ্ছে আমার মার্কসের ভ্যালু কত, গ্রেটার দ্যান ইকুয়াল 33, এবং কত যেন, এই যে এখানে দেখেন 33 থেকে এটা কত হবে, 39 ভাই। 39 নাকি লেস দেন 40? 48 সরি। সো এবার আসেন সেম ভাবে এটাও করি। এবার তো আর ফেল হবে না, এবার কি হবে? গ্রেড পাস আসবে। হবে ভাইয়া, গ্রেড আসবে ভাই। গ্রেড আসবে। ইউ গট কত, কি পাইছে? ডি। ভাই ডি পাইছে আর কি। কি দেব এটা? কনগ্রেটস। জি ভাই। না ভাইয়া, রিড মোর। আচ্ছা ডি, ডিতে কি ইয়া হবে, রেড কালার হবে? ডিতে কি কালার দেওয়া যায় বলেন তো? ভাই হালকা সবুজ কমলা কালার দিয়ে দেন ভাইয়া, লালের গ্রিন থেকে। দেওয়া যাবে ভাইয়া। আচ্ছা ইয়েলো দিয়ে দেন ভাই। অরেঞ্জ বেটার। আচ্ছা অরেঞ্জ, ইয়েলো আসে নাই। আচ্ছা আমরা তো সিএসএস নিয়ে এতটা ইয়ে করবো না, টাইম নষ্ট করবো না, আমরা একটু জাস্ট বোঝার জন্য। আচ্ছা সো ডি পাইলে 33-এর বেশি পাইছে, মনে করেন আমি যদি এটা 39ও দিই তাহলেও সেম আসবে, তাই না? সেম আসছে না? ডি গ্রেড। জি। তাহলে কি এবার বলেন তো বাকিটুকু আপনারা পারবেন না, জাস্ট কপি পেস্ট? পারবো ভাই, এবার পারবো। এবার কি করবেন, এটারে কত বলবেন? 40 49। এটা কত? 50 50 59। এটা হচ্ছে 60 69। এটা হচ্ছে 70 79। এটা হচ্ছে 80, আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল কত? 100। 100। তাহলে এবার ভিতরে লেখাগুলো চেঞ্জ করে ফেলি। ডি ইউ গট, এটা কত? 40 থেকে ইয়ে পাইলে সি প্লাস না? ব্যাকগ্রাউন্ড কালার বলেন একটা। আচ্ছা দিয়ে দেয় সায়ান কালার। তারপর এটা হচ্ছে কত? ডি, এটা হচ্ছে সি গ্রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মেরুন। তারপর এটা হচ্ছে বি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি দেওয়া যায়, ব্লু। আর এটা হচ্ছে এ, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম পার্পল। আর এটা হচ্ছে গ্রিন দিয়ে দেবো যেহেতু এ প্লাস। ওকে এবার বলেন, মনে করি আমি এখানে কে পাইছে, আবির কত পাইছেন? 59। 59 দিছে, এরর আসছে কেন বলেন তো? 59 মানে নাই ভাই, আছে আছে আছে। আছে কিন্তু ভুল হয়েছে, এটা 59 হবে না তো, আমি একটা ভুল করছি। এখানে কি হবে এগুলো সব বলেন তো? ভুল করছি না একটা, 50 নিচে মানেই তো 49, আর এটা 60 নিচে কি 59। দেখছেন আমিও ভুল করতেছি, আপনারা বলতেছেন না। 79
আমার কন্ডিশন ভুল হয়েছিল, এবার ঠিক আছে। কি পাইছে? সি, তাই না? জি এবার আরেকটা মার্কস বলেন। মনে করেন 75। কত পাবে তাহলে 75 কন্ডিশন মিল হলে? এ, তাই না? জি জি ঠিক আছে, তাহলে আমার এই কোডটা ঠিক আছে। ঠিক আছে, জি ভাইয়া। পারবেন এবার? আমি এরকম প্রবলেম সলভ করতে দিব আপনাদের পারবো, অনেকগুলো, পারবো। ঠিক আছে, আজকে ক্লাসের পরে। জি। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম কে কে বলতেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? ভাই শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার ভাই। আচ্ছা, তাহলে একটু আপনারা নিজেদের নেটওয়ার্কটা চেক করে নিন, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রবলেম সলভ। আচ্ছা, জি ভাই। ঠিক আছে, এবার আমরা তাহলে অন্য কিছু শিখি। বার a equal to 25 bar b equal to 30. Document dot write a plus b কত আসবে ভাইয়া একটা 55 প্রশ্ন ছিল ভাইয়া, বলেন? লেট ভার তারপরে যে এগুলো একটু বুঝাই দিবেন ভাইয়া, ক্লিয়ার না ঠিক। আচ্ছা, এগুলো বুঝতে হলে আপনাকে ইএস 6 এ যাইতে হবে। ইএস 6 এখনো যাইনি আমরা। আমরা এখনো Okay. রস জাভাস্ক্রিপ্টে যাচ্ছি। এগুলো হচ্ছে ইএস 6 এর, মানে আমরা ভার যেটাকে বলি সেটাই লেট, আর কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা ভ্যালু যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ভারকে আপনি বা লেটকে আপনি ভ্যালু চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? লাইক আপনি লাইক হচ্ছে আপনি কনস্ট্যান্ট কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ। বাংলাদেশ কি মানে কান্ট্রি কি কখনো চেঞ্জ হবে? না ভাইয়া। বাট কারেন্সি বিডিটি এটা আপনি লেট করবেন, কারণ বিডিটি কারেন্সি চেঞ্জ হতে পারে, বুঝতে পারছেন? যেটা চেঞ্জ হয় যেটা চেঞ্জ হবে ভেরিয়েবল, সেটাই কে আপনি লেট অথবা বার হিসেবে ডিক্লেয়ার করবেন। আর যেটা কনস্ট্যান্ট কখনোই চেঞ্জ হবে না, সেটা হচ্ছে আপনি কনস্ট হিসেবে ডিক্লেয়ার করবেন, বুঝতে পেরেছেন? এটা যখন আপনি ইএস 6 এ যাবেন বা স্ক্রিপ্ট 6 এ যাবেন, তখন আপনার এগুলো নিয়ে কাজ করতে হবে। আপাতত ভার শিখতে থাকেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটার কাজ কি? এখানে হচ্ছে ভার আমি এ ইকুয়াল টু দিছি 25, ভার বি ইকুয়াল টু দিছি 30। এটা মানে কি? মানে হচ্ছে এগুলোকে বলা হয়, এই যে ইকুয়াল সাইন, এগুলোকে বলা হয় অপারেটর। আর এই যে এর ভিতরে আমি এই জিনিসটাকে স্টোর করা, এটাকে বলা হয় অপারেন্স, বুঝতে পারছেন? আর এই যে প্লাস, এটা হচ্ছে একটা অপারেটর, বুঝতে পেরেছেন? সো তাহলে আমি কই যোগ, বিয়োগ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো করতে পারবো না? জি পারবো। আচ্ছা, আপনাদের এটা নিয়েও একটা প্রবলেম সলভিং থাকবে, কারেন্সি কনভার্টার, ঠিক আছে, নেক্সট ক্লাসে। অনেকটা ভাই বীজগণিতের মতো। হ্যাঁ হ্যাঁ, কারেন্সি কনভার্টার নামে বা টেম্পারেচার কনভার্টার নামে একটা অ্যাসাইনমেন্ট আমি দিব। আচ্ছা, আসেন। তো এগুলো যদি আমরা বুঝতে পারি, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আজকে একটা প্রজেক্ট করবো। তো প্রজেক্টের আগে আমাদের কিছু টুকটাক জিনিস শিখতে হবে, হ্যাঁ, আমরা একটু শিখে নিই। সো মনে করেন আমি একটা ভার নিলাম, ভার স্টুডেন্ট নেমস। এখন মনে করেন আমি তো ভেরিয়েবলে একটা ডাটা স্টোর করতে পারি, তাই না? জি ভেরিয়েবলে তো আমরা একটা ডাটা স্টোর করতে পারি। এমন হতে পারে না অনেক সময় যে আমার একটা ভেরিয়েবলে অনেকগুলো ডাটা স্টোর করতে হতে পারে? হতে পারে ভাই। আচ্ছা, তখন আমরা কি করব? তখন আমরা একটা যেই ভেরিয়েবলের ভিতরে এই অনেকগুলো ডাটা স্টোর করা যায় সেটাকে বলা হয় অ্যারে, বুঝতে পেরেছেন? মনে করেন আপনার জাস্ট চিন্তা করেন, আপনি একটা লাইব্রেরিতে গেলেন ইউনিভার্সিটিতে। তো লাইব্রেরিতে আপনার একটা কি থাকে, বিভিন্ন ডেস্ক থাকে, কর্নার, লাইক হিস্টোরি বুক, তারপর হচ্ছে আপনার মডার্ন ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে অ্যালজেব্রা, বিভিন্ন টাইপের বুকস থাকে, তাই না? নোবেল, ফিকশন। তো এই জিনিসগুলো কি থাকে? ফিকশন মনে করেন একটা ডেস্ক আছে, ডেস্কের ভিতরে ফিকশন রিলেটেড সবগুলো বই আছে। তারপর হচ্ছে আমি যখন মডার্ন ফিজিক্সে যাব, মডার্ন ফিজিক্সের ওই ডেস্কের ভিতরে বিভিন্ন বই আছে। তার মানে মডার্ন ফিজিক্সের ভেরিয়েবলের ভিতরে তার বইগুলো স্টোর করা, এভাবে বোঝা যায় এক একটা ডেস্কে। জি ভাই। সো এরকম আপনার যখন অনেকগুলো ডাটা একটা ভেরিয়েবল স্টোর করতে হয়, তখন আপনার অ্যারের প্রয়োজন, বুঝতে পেরেছেন? আর অ্যারে ডিক্লেয়ার করতে হলে আপনাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, এবং এখানে আপনি নাম ইন্টিজারও স্টোর করতে পারবেন, নাম্বারও স্টোর করতে পারবেন, বুঝতে পেরেছেন? যে কোনো ডাটা স্টোর করতে পারবেন। জি ভাই।
তো মনে করেন আমি হ্যাঁ, মানে হ্যাঁ বলেন। আমরা কি ভাই মানে যে ইন্টিজার মানে তো জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা বেজোড় সংখ্যা সবই কি বলে এগুলো ইন্টিজার মানে জোড় সংখ্যা, ওটা তো ইভেন আর অড বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্টিজার মানে তখন ওই হচ্ছে যে, কোটেশনের ভিতরে রাখে আহ, যেগুলো। আচ্ছা আচ্ছা বলেন। মানে আচ্ছা তখন ভাই ওই স্ট্রিংটা কিভাবে বসাবো এই দেখেন, যদি একসাথে বসানো? এই দেখেন, মনে করেন এখানে আমি স্ট্রিং তো নাম, তাই না? এখানে তিনটা নাম নেই, মনে করেন আলবি, আবির, তারপর হচ্ছে হাসনাত, অভি। আমি নিলাম আলভি, তারপরে আমি নিলাম আবির, দেখেন আমি কোটেশনের ভিতরে রাখলাম। তারপর আমি নিলাম হাসনাত, তারপরে আমি মনে করেন এবার আমি রাখলাম ডাটা, ইয়া ওই যে কি বলে এটাকে, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে কি ইন্টিজার, তাই না? জি জি এগুলো কি স্ট্রিং না? জি আর এগুলো কি ইন্টিজার নাম্বার ভাই। ইন্টিজার। সো আমরা কি করতে পারি, একটা অ্যারের ভিতরে আমরা স্ট্রিংও স্টোর করতে পারি, ইন্টিজারও স্টোর করতে পারি, তাই না? তাহলে এবার মনে করেন আমি চাচ্ছি স্পেসিফিক একজনকে কল করব, লাইক হচ্ছে হাসনাতকে কল করব, বা এই 200 নাম্বার ডাটাটা আমি নিতে চাই। তাহলে কি করব? তাহলে আমাকে যে কাজটা করতে হবে, অনেকগুলো ডাটা তো একটা ভেরিয়েবল স্টোর করলাম, বাট তাদেরকে আমি যখন কল করতে চাইবো, এই মনে করেন আমি এটাকে দিলাম, ঠিক আছে? এটা দা কি আসলো, কপি দিলাম। হ্যাঁ, দেখেন আমার সবগুলো ডাটা শো করতেছে না এখানে, জি জি কিন্তু আমি চাচ্ছি স্পেসিফিক হাসনাতকে কল করতে। তাহলে কি কাকে হাসনাতকে কল করতে হলে কিভাবে কল করব বলতে পারবেন কেউ? এখানে মনে হয় আরো কিছু কোড লিখতে হবে। কোড তো লিখতেই হবে। আচ্ছা, অ্যারেতে পজিশনটা স্টার্ট হয় 0 থেকে। সো 0 1 2 3 4 5, হাসনাতের পজিশন কত নাম্বার? 2 ভাই। 3 হ্যাঁ, 0 1 আর 2 ভাই, দুই ভাই, দুই, 2 দুই। 2 ইন্ডেক্স নাম্বার 2 ভাই। সো ইন্ডেক্স 2 আসছে। জি তাহলে আমরা কি এই যে অ্যারে থেকে আমরা ডাটা নিতে পারি, অ্যারের ভিতরে অনেকগুলো ডাটা স্টোর করতে পারি, জি ভাই। এবং এই অ্যারের ডাটাগুলোকে আমরা এসটিএমএলও কিভাবে পাঠাতে পারি সেটাও আমরা একটু দেখে নেই। মনে করেন আমি এখানে একটা আইডি ডিক্লেয়ার করলাম, ডেমো নাম দিলাম। এখন দেখেন এসটিএমএল এ কিন্তু কোনো কন্টেন্ট নাই, আমি চাচ্ছি এই এসটিএমএল এর ভিতরে আমার জাভাস্ক্রিপ্টের থেকে ডাটা পাঠাতে, তাই না? জি জি আচ্ছা, তো আমরা এটাকে কমেন্ট করে রাখি। আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এবার ডাটা পাঠাবো না, আমরা এসটিএমএল এ পাঠাবো। তো এটা পাঠানোর জন্য আমাকে কি করতে হবে? এটা পাঠানোর জন্য আমাকে লিখতে হবে ডকুমেন্ট গেট, ওটা অনেকদিন পরে লিখতেছি, এলিমেন্ট বাই আইডি। আমরা আইডিটাকে ধরবো, তাই না? যেহেতু আমরা আইডি ডিক্লেয়ার করলাম, আইডির নাম কি? ডেমো ভাই। Demo। এবার আইডিটাকে আমরা চাচ্ছি ইনার এসটিএমএল এর ভিতরে পাঠিয়ে দিতে, তাই না? এই এসটিএমএল এর ভিতরে পাঠিয়ে দিতে, তাই না? জি ভাই। জি ভাই। ইনার এসটিএমএল ইকুয়াল টু, এটা কি হিসাবে আছে মনে করেন, এটাকে আমরা এই এসটিএমএল এর ভিতরে এটাকে আমরা স্ট্রিং হিসেবে পাঠিয়ে দেব। তো কিভাবে পাঠাবো? আমরা ফার্স্টে এই ভেরিয়েবলটাকে কল করব, কল করলাম, এটাকে আমরা স্ট্রিং হিসেবে পাঠিয়ে দিই, টু স্ট্রিং। দেখেন আমি কিন্তু এবার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আউটপুট নেই না, আমি কিসের মাধ্যমে আউটপুটটা নিছি বলেন তো? এইচটিএমএল এর মাধ্যমে ভাই। এই যে দেখেন, আমি যদি ইভেন এটাকে h2 কল করি, h2 আসছে। এবার কি আমরা জাভাস্ক্রিপ্টের থ্রুতে আউটপুটটা পাই না, কিসের থ্রুতে পাইছি? HTML এটাকে বলা হয় ডম ম্যানিপুলেশন, যেটা আপনাদের jQuery ক্লাসে লাগবে, ঠিক আছে? jQuery ক্লাসে ভাই, বলেন। ভাই যে টু স্ট্রিং এই 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 শব্দটাকে কি বলে ভাই? মানে এগুলো যা যে নীল হয়ে গেল এরকম। আমি মনে করেন এইখানে যে ডাটাটা পাঠাচ্ছি এটাকে স্ট্রিং হিসেবে পাঠাচ্ছি। স্ট্রিং হচ্ছে যেটা হচ্ছে কোটেশনের ভিতরে থাকা, ইন্টিজার হচ্ছে শুধু সংখ্যা। ওকে। আচ্ছা, এটুকু ক্লিয়ার? এটুকু মনে করেন এটুকু ক্লিয়ার হইলেও সমস্যা নাই, না ক্লিয়ার হইলেও সমস্যা নাই, কারণ এই ডম ম্যানিপুলেশন নিয়ে আমি jQuery-তে দেখাবো, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ভাই, আপনি যদি এখন কাইটা দিলেন
যদি চাইতেন যে এইচটিএমএল এর ভিতরে একটা দেখাবে, মনে করেন আলভি দেখাবে শুধু, তো ওইটা কিভাবে করবেন? এটা এই যে পজিশন চেঞ্জ করে দেন, এই মাত্রই না দেখলাম। এই যে ভেরিয়েবলে কত নাম্বারটা দেখাতে চাচ্ছেন, বলেন কি দেখাবেন? ও আচ্ছা, ওইভাবে সেম ওয়েতে। সেম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই তো আমরা ফার্স্টে দেখলাম না। হ্যাঁ হ্যাঁ, থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেটের ভিতরে 2 লিখে দিলেই চলে আসবে না ভাই? পজিশন ইন্ডেক্স কত নাম্বার ইন্ডেক্সটা দেখাতে চাচ্ছেন? ওটা 2 নাম্বার ছিল আর কি। জি ভাই। ওকে। আচ্ছা এবার আসেন, 0 থেকে শুরু হয় পজিশন, এটা জাস্ট মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা ছোটবেলায় বীজগণিত শিখছিলেন? জি ভাই। জি ভাই। ফাংশন শিখছিলেন ছোটবেলায়? ছোটবেলায় এলজেব্রাতে হ্যাঁ, ফাংশন ছিল, মনে আছে? জি জি জি। আচ্ছা ধরবো, বলেন ফাংশন কিভাবে লিখতেন ছোটবেলায় ওই যে এলজেব্রাতে, মনে আছে কারো? এফ অফ এক্স স্কয়ার। আচ্ছা মনে করেন আমি লিখলাম ফাংশন, তারপর আমি একটা নাম দিলাম আলভি, এটা হচ্ছে আমার ফাংশনের নাম। তারপর কি করতাম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতাম, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতাম, এবার লিখতাম না? জি ভাই। আচ্ছা এবার আমি মনে করেন এখানে লিখলাম ডকুমেন্ট ডট রাইট এ প্লাস বি, তাহলে আমার আউটপুটে কি আসবে? কিছু আসে নাই। কেন আসে নাই বলেন তো? দুটো যোগ কর। কিছু আসে নাই তো, কিছু আসে নাই। আচ্ছা আগে আপনাকে বুঝতে হবে একটা ফাংশন কেন লাগে, আর ফাংশনটা ডিক্লেয়ার করলে হয় না, ফাংশনটাকে কল করতে হয়। এই যে এবার আমি ফাংশনটা কল করলাম, আসছে? আচ্ছা তার আগে ফার্স্ট হচ্ছে আমরা কি প্রথমে একটু আগে দেখছিলাম ডাইরেক্ট এভাবে কল করলেই তো হইতো, তাই না? এ প্লাস বি, তাহলে এইভাবে ফাংশনের থ্রুতে কল করার রিজনটা কি? ফাংশন তখনই লাগে যখন আপনি একটা জিনিস আপনার রিপিটেড লাগবে। মনে করেন আপনি চাচ্ছেন একটা এডিশন নামে ফাংশন ক্রিয়েট করতে, যেটার ফাংশন আউটপুটটা হবে প্লাস। এখন আপনার সংখ্যা চেঞ্জ হবে কিন্তু আপনার ফাংশনটা সেম থাকবে, এবং এই ফাংশনটা আপনার বিভিন্ন সময় দরকার হতে পারে। যখনই দরকার হবে আপনার ফাংশন আগে ডিক্লেয়ার করা আছে, আপনি জাস্ট কল করবেন, সে আউটপুটটা দেখাবে। দ্যাটস ওয়াই ফাংশনটা লাগে। এখন আমি আলবি নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে রাখছি, যেটা কি করবে, দুইটা সংখ্যা যোগফল করবে। তো যখনই আমার এই যোগের দরকার হবে আমি আলবিটাকে কল করব, সে আমার ভেরিয়েবলের ডাটা দুইটা যোগ করে পাঠাবে। এই ডাটা বিভিন্ন টাইমে চেঞ্জ হতে পারে, বুঝতে পেরেছেন? জি ভাই। সো এবার মনে করেন এই একটা ফাংশন লিখলাম, আমি আরেকবার দেখাচ্ছি, আরেকজনের নাম নেই, আবির। এবার নিলাম এ প্লাস সি, ফাংশন আবির কল করলাম, তাহলে আবির আসবে না? এবার আসবে? জি ভাই। না ভাই আসবে না, সি এর তো ভ্যালু দেওয়া হয় না। ভাই সিট তো ভ্যালু নাই। তো ভ্যালু দেওয়া হয় না, এটা ঠিক না। হ্যাঁ। তাহলে সি এর ভ্যালুটা দিয়ে নেই, সি এর ভ্যালু দিলাম 40, এবার আসবে? জি এবার আসবে ভাই। ফাংশন ফাংশন করা সঠিক নাই। বুঝি না। ফাংশন দিতে হবে কল করার আগে, ফাংশন দেখাটা। ফাংশন লাগাটা কি করতে হবে? এবারে তো ফাংশনটা লেখে নাই কল করার সময়, এবার তো লিখছে। শেষের লাইনে শুধু আবির লিখতে হবে ফাংশনের নামে। আচ্ছা জি, এটা জি ভাই। এটা মাই মিস্টেক। আসছে এবার? আসছে ভাই, এটা বুঝি না। কেমন আসলো মানে আচ্ছা এবার পাশাপাশি চলে আসছে। আচ্ছা আমি নিজে একটু আপনাদেরকে কনফিউজ করব, আর একটা নেই। আরেকটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এটাকে কল করতে হবে না আবার ফাংশনটাকে? জি জি ভাই। ওকে আচ্ছা 1 সেকেন্ড হোল্ড করেন।
ওকে, শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, সো এবার কি তিনটা আসবে না? তাহলে আমার কি আছে এখানে? ফার্স্ট আছে আলবি, তারপর আবি, তারপর ওবি, তাই না? তিনটে সংখ্যা আসবে, কিন্তু দুইটা আসছে কেন? তিনটা আসার কথা না? ভাই ডি মনে হয় সেকেন্ড দেন নাই। ব্র্যাকেটের মধ্যে পুরো আলাদা আলাদা হয়ে গেছে তো ভাই এগুলো। কোনটা? এই সেকেন্ড ব্র্যাকেটে আমরা আলাদা আলাদা করেছি, আলাদা আলাদা ফাংশন হয়ে গেছে এই জন্য। একটু বুঝিয়ে বলবেন, আমি বুঝি নেই। না ভাই, যে ফাংশন আবির আবির, এটা হ্যাঁ। আলাদা একটা হুম। ফাংশন, তারপরে ফাংশন ওবি এটা আলাদা একটা ফাংশন, এই জন্য কি আসতেছে না এরকম? এই প্রত্যেকটাই তো আলাদা ফাংশন, তাহলে আলবি আর আবির আসলো, ওবি কেন আসলো না? কারণ ভাই যে ভার যেটা আছে এটা তো আলাদা আলাদা, সি আর ডি তো ইন্ডিভিজুয়াল হয়ে গেছে না ভাই, তো কম মানে বুঝতে পারতেছি না আসলে। মানে সি এর ভ্যালুটা তো ভাইয়া উপরে দেয়া নাই, যখন সি জি, জি। আবির আনা হয়েছে এবি মানে- উপরে ছিল, সি এই ফাংশনের ভিতরেই ছিল, কিন্তু কমন ওবি যখন আমরা পাচ্ছি তখন তো সি কে পাচ্ছি না, এবি পাচ্ছি আর ডি পাচ্ছি। আচ্ছা, আপনারা বলতেছেন এখানে সি আছে এই জন্য পাইছে, হ্যাঁ, এখানে ডি আছে এই জন্য পাচ্ছে, কিন্তু ডি সি পাইছে, সি কিন্তু সি সি পাচ্ছে এখানে না। নাই। এখানে এবি, C এখানে পাচ্ছে তো না। এবিও নাই। এবি তো উপরে আছে, এবি তো সেটা উপরে সবার জন্য কমন দেওয়া আছে। আচ্ছা, এটাই এ আর বিটা হচ্ছে আপনার কি গ্লোবাল ফাংশন, আর এই যে সি এটা হচ্ছে লোকাল ফাংশন। লোকাল Local, ফাংশন, জি, জি, জি। লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল যে কোনো জায়গা থেকে আপনি ভ্যালু নিতে পারবেন, বাট লোকাল ভেরিয়েবলে কোটেশন সেকেন্ড ব্র্যাকেট মানে এই কার্লি ব্র্যাকেটের বাইরে কাজ করবে না। বুঝা গেল? জি। এবার আচ্ছা ভাই, কার্লি ব্র্যাকেটটা কি সেকেন্ড ব্র্যাকেট কে বলে? হ্যাঁ, কার্লি ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট, আর ফার্স্ট ব্র্যাকেটটাকে প্যারেনথেসিস বলে। ও আচ্ছা, ঠিক আছে। এবার আসছে? তাই তো, আমি তো এটাই জানি, কনফিউজড করে দিই। কিন্তু ভাই এখানে তো আমরা যোগ করতেছি, যোগফল হ্যাঁ। তো এরকম আসার কথা না। আহা, ভুলে যাচ্ছেন কেন? এটা তো হচ্ছে ইনলাইনে কাজ করে, আমি তো ব্রেক দেইনি। আর যোগফল এরকম আসবে না মানে কি? এই যে 20 আর 30 যোগ কত? 50 আসে না? হ্যাঁ, সেটা ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এ বি সি 20 30 আর 40 কত? ও আচ্ছা আচ্ছা, 90। 90 হচ্ছে ও ব্যাপারটা। আমি আচ্ছা, তো 50, 90 ইন্ডিভিজুয়ালি মিলে প্রিন্ট ইন্ডিভিজুয়াল, করছে। এখানে তো আমি ব্রেক দেইনি, ইনলাইনে কাজ করতেছি, এটা মনে হয় Break কনফিউজড হয়ে গেছেন নাকি? জি ভাইয়া, একটু কনফিউজ হয়ে গেছে। এই যে ব্রেক দিয়ে দেন তাহলে তো হইলো। কোন আগে একটাকে রেজাল্ট মনে করছি, এইজন্য না না না, প্রত্যেকটা আলাদা রেজাল্ট দিছে, বাট হচ্ছে এক পাশাপাশি কাজ করছে, আমি ব্রেক দেই নাই দেখে। বুঝতে পারছেন? আমি একটা ব্রেক দিয়ে দেই। হ্যাঁ, আসছে এবার? জি ভাই। তাহলে বুঝতে পেরেছেন গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল কিভাবে কাজ করে? জি ভাই, জি। একদম পরিষ্কার। হ্যাঁ, জি জি ভাই। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ভেরিয়েবল শিখলাম, তাহলে মোটামুটি আমাদের ফাংশন একটা আইডিয়া হইলো, আর হচ্ছে কিভাবে প্লাস মাইনাস আইডিয়া হচ্ছে। তাহলে আমরা কি করব এবার? আসেন আমরা একটা ছোট প্রজেক্ট করি। হ্যাঁ, ঠিক আছে? জি ভাই। জি ভাই। এই যে কে যেন বলছে ক্যালকুলেটর দেখাবো। ফর্ম ট্যাগ মনে আছে? জি ভাই। আচ্ছা, এটা নেম দিলাম ক্যালকুলেটর, তারপর এখানে একটা ইনপুট ট্যাগ দিলাম, আপাতত টাইপ নাই, এটা নেম দিলাম ডিসপ্লে, রিড অনলি রাখলাম যেন দেখি কি অবস্থা। সো এই হচ্ছে আমার ডিসপ্লে, আর এটা তো S3 ট্যাগ। এখানে হচ্ছে আমি এখানে বাটন রাখবো, যেগুলো ক্লিক করবো এখানে চলে আসবে, তাই না? মানে এবার হচ্ছে আমরা ব্রাউজার থেকে ডাটা নিয়ে কাজ করব। ওকে, ওকে। সো রিড অনলি দিলাম। এবার হচ্ছে আমরা একটা কাজ করি, এখানে ব্রেক দিলাম, এখানে আরেকটা, আমি সিএসএস করবো না, ব্রেক দিয়ে আপাতত করতে চাচ্ছি। ইনপুট দিলাম, টাইপ হচ্ছে বাটন, এখানে প্রথমটা আমরা রাখলাম
1, আর এটা যখন বাটনে ক্লিক করবে তখন 1 ভ্যালুটা শো করবে। ওকে, এটা যখন ক্লিক করবে তখন 2 শো করবে, 3, আর এটা হচ্ছে 0। ঠিক আছে, এটা নেম দিলাম 2, এটা নেম দিলাম 3, আর এটা নেম দিলাম 0। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। সিম্পল HTML, তাই না? এখন কাজ করতেছে না, বাটন কিন্তু কাজ করে নাই, তাই না? ক্লিক করলে আসে না। কি লাগবে? ব্যাটারি দিতে হবে না? জি ভাই। ব্যাটারি কই পাই? কোড দিয়ে দেখি করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, এখানে বললাম অন ক্লিক, এই 0 যখন বাটনে ক্লিক করবে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম অ্যাড 1 নামে। এখানে একটা ফাংশন আমি ডিক্লেয়ার করে আসলাম, ঠিক আছে? ভাই একটা প্রশ্ন, বলেন। এই অ্যাড ওয়ানটা কি যে কোনো কিছু দেওয়া যাবে? আপনি যা মন চায় দেন। আচ্ছা, এটা ফাংশন কল করছি, নাম এর আগে আপনার নাম দিয়ে করছি না? জি জি, ওকে ওকে। So, দিলাম অ্যাড 1, ঠিক আছে? এবার মনে করেন আমি কি করব, এবার আমি চাচ্ছি আসেন কাজ করি। আচ্ছা, এগুলো আপাতত আমি HTML এর কাজটা শেষ করি। আচ্ছা, আমি একটু র্যান্ডমলি করে ফেলি। হ্যাঁ, সিম্পল একটা বানাই। আর কি আছে? 4, 5, 6, এটা হচ্ছে এডিশন মানে প্লাস 7, প্লাসে থাকলে এগুলো আপনাদেরকে দিয়ে করানো যেত। 8, আপনারা কি সবাই ঢাকায় আছেন? জি ভাই, ঢাকাতে। জি ভাই, ঢাকাতে। জি ভাই। আপনাদের ক্লাস অফলাইনে শুরু হতে পারে নেক্সট মান্থে। মাল্টিপ্লাই। বুঝে নাই কি বলছেন? এনসি বা এসি। আচ্ছা, দাঁড়ান, আগে নর্মালগুলো শেষ করি। মাল্টিপ্লিকেশন হচ্ছে ডিভিশন নাকি আছে, তারপর হচ্ছে সি, যে ক্লিয়ার করে না, ক্লিয়ার থাকে না। জি ভাই। জি জি ভাই। আমরা নর্মাল বানাই, আপনার পরে সাইন্টিফিকটা বানাবো। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছেন? জাস্ট নর্মাল HTML না? জি জি এখন আমার হচ্ছে আমার কোড করে কি করতে হবে, আমি এখানে বাটনে ক্লিক করব, এটা ডিসপ্লেতে আসবে, প্লাস মাইনাস করব, সংখ্যা সব রেজাল্ট সব দেখাবো আমাকে, ঠিক আছে? একটা কমপ্লিট ক্যালকুলেটর যেরকম কাজ করে। ওকে, ওকে। মানে শুধু র জাভাস্ক্রিপ্ট, আর কোনো ফ্রেমওয়ার্ক কিচ্ছু না, জাস্ট র জাভাস্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, সো এবার আসেন আমরা এখানে একটা ফাংশন কল করি। অন ক্লিক, এই বাটনে যখন ক্লিক করবে তখন একটা ফাংশন দিয়ে দিলাম অ্যাড 0। এই বাটনে যখন ক্লিক করবে তখন এটার নাম কি হবে? আমরা আপাতত দিয়ে দিলাম অ্যাড 1, অ্যাড ওয়ান। যা মন চায় দেন। অ্যাড 2, আপনি ক্যাপিটালও দিতে পারেন, ক্যামেল কেস, আপনার ইচ্ছা। ফাংশন একটা জিনিস মনে রাখবেন, এই নেম আর ফাংশনের নাম যেন নাম মিলে, ঠিক আছে? এটা মিললে কিন্তু কাজ করবে না। ওকে, ঠিক আছে। এটা বুঝি নাই ভাই আসলে। এ নেম, হ্যাঁ, এটা অলরেডি আপনি নেমে একটা ডিক্লেয়ার করে রাখছেন 0, ফাংশনের নামও যদি 0 দেন, সেম দেন, তাহলে কাজ করবে না। বুঝতে পারছেন?
আচ্ছা এই জন্য আমি অ্যাড জিরো এরকম একটু ডিফাইন করে নিলাম। ওকে, এই অন ক্লিক কন্ডিশনের ভিতরে তো যে কোনো কিছুই দেওয়া যাবে না। যে কোনো কিছু, বাট আপনার মিল রাখতে হবে এটা যেন আগে থেকে কোথাও না দেওয়া থাকে। এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, আসেন এটুকু পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন? ফাংশন ডিক্লেয়ার করলাম। ওকে, জি সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন? ক্লিয়ার। জি ভাইয়া। না ভাই কনফিউশন না। এবার আসেন আমরা খেলা শুরু করি। এখানে জাভাস্ক্রিপ্টের কাজ করব, ফাংশন। আমার প্রথম ফাংশনটার নাম কি? অ্যাড জিরো নিয়ে আসলাম। তারপর কি একটা সেকেন্ড ব্র্যাকেট হয় না, মানে কার্লি ব্র্যাকেট? জি তারপর আমরা লিখলাম ডকুমেন্ট ডট রাইট। এই বাটনে যখন ক্লিক করবে, জিরো বাটনে যখন ক্লিক করবে, তখন কি হবে? এই বাটনটা কোথায় দেখাবে? এই ডিসপ্লেতে দেখাবে, তাই না? ক্যালকুলেটরের ডিসপ্লেতে দেখাবে। কোথায় দেখাবে? ক্যালকুলেটরের ডিসপ্লেতে। ক্যালকুলেটর নামে যে ইয়াটা আছে, ফর্মটা আছে, সেই ফর্মের ডিসপ্লেতে দেখাবে, তাই না? জি ভাইয়া। সো জি আমি তাহলে এখানে লিখি ডকুমেন্ট। তাহলে যেহেতু আগে হচ্ছে ক্যালকুলেটরে যাবে ডাটাটা, ক্যালকুলেটরে যেয়ে দেন ডিসপ্লেতে যাবে। ডিসপ্লেতে যাওয়ার পরে কি দেখাবে? আমি যে ভ্যালুটাতে ক্লিক করছি সেই ভ্যালুটাই তো দেখাবে, তাই না? ক্যালকুলেটরের ডিসপ্লেতে ভ্যালুটা দেখাবে, তাই তো? জি ভাই। জি ভাই জি কোন ভ্যালুটা দেখাবে? জিরো ভ্যালুটা দেখাবে না? জিরো দেখাবে দেখায়? জি জি ভাই ভাই। জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া, বলেন। এই ডকুমেন্ট ডট ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর লেখাটা না লিখলে কি হতো না? না, আপনি তাহলে না, ডিসপ্লে লিখলে হবে কেমনে? আপনি আগে কোন ফর্মের ভিতরে পাঠাতে চাচ্ছেন সেটা লিখতে হবে না? না, এখানে তো নেম ডিসপ্লে একটাই আছে, মানে আর তো কোথাও ডিসপ্লে নাই। এই যে নেম ক্যালকুলেটর। না আপনাকে নেম তো না ডিসপ্লে। আপনাকে তো ফর্মে যেতে হবে, না হলে ফর্মে না গিয়ে আপনি ইনপুট ট্যাগে কিভাবে যান? আগে ফর্ম ট্যাগে যেতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফর্ম তো কতগুলো form- থাকতে পারে আপনার, তাই না? আচ্ছা, ফর্মের একটা অবশ্যই আমার একটা ফর্মের নাম দিতে হবে। অবশ্যই ফর্মে যেতে হবে। এই নেম জিনিসগুলো হচ্ছে ভ্যালু রিসিভ করার জন্য। মনে আছে আপনাদের ফর্ম নিয়ে যখন আমি শিখাইছিলাম, বলছিলাম 100 নেম, এগুলো হচ্ছে হ্যাঁ, ডাটা হ্যাঁ, রিসিভ হ্যাঁ। করার জন্য। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ডিজাইনে কোনো কাজে লাগে না, ডেভেলপমেন্টে লাগবে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি হচ্ছে ঠিক আছে ফর্ম নামের ভিতরে আমার এই ডিসপ্লেতে এই নামটা, এই ভ্যালুটা যাবে। ওকে, ওকে ভাই। তাহলে এখানে কোনটা হবে? অ্যাড ওয়ানে ওয়ান হবে ভাই 1 আসছে, জি জি ভাই। ভাই। 0 আসছে, কিন্তু একটা গ্যাস্ট্রিক আছে, কি বলেন তো? তার পাশাপাশি আসতেছে না, মানে একটার পর আগে Replace হয়ে ক্লিয়ার যাচ্ছে। হয়ে পরে আসতেছে। রিপ্লেস হয়ে যাচ্ছে, তাই না? জি রিপ্লেস হয়ে যাচ্ছে। গ্যাস্ট্রিক দূর করার জন্য কি করতে হবে? রিপ্লেস করা যাবে না। এবার ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে। ওকে, আর দেখানো লাগবে? না আর দরকার নেই মনে হয় ভাই। বাকিদের না ভাই ক্লিয়ার না? জি ভাই মোটামুটি জি কনসেপ্ট ভাই। কিন্তু এই যোগ বিয়োগ ভাই ওই ফাংশনটা ক্লিয়ার বাটনটা কিভাবে করবো এটা একটু দেখাই দিন। বুঝে নেই, বলেন। একজন বলছেন ক্লিয়ার বাটন, আর কোনটা? মানে যে যোগ বিয়োগ হয়ে যে ফাইনালি জিনিসটা দাঁড়াবে। এটাই তো আমি জানতে চাইছি, এটা দেখবেন না? এটা ছাড়ে হয়ে যাবে? এটা তো দেখতে হবে। আসেন, বলতে হবে তো। ওকে, সো আমার মনে হয় এভাবে আমরা ডাটা শো করতে পারবো ডিসপ্লেতে, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা যেহেতু অলরেডি 0 আর 1 করে ফেলছি, আমরা এবার একটা প্লাস নিয়ে কাজ করি। হ্যাঁ, ঠিক আছে। 1 ক্লিক, এটার নাম দিলাম অ্যাড প্লাস। ওকে, আবারও বলি, এর নাম আর এটা সেম হতে পারবে না, এই জন্য কিন্তু আমি এখানে এডিশন দিছি, বা আমি শুধু প্লাস দিলেও হয়তো, আমি অ্যাড প্লাস যেহেতু আছে। আচ্ছা, দিলাম। এবার আচ্ছা, এটা একটু পাশাপাশি আসতেছে, ঠিক আছে। এবার আমরা অ্যাড র্যাপ করব। সো আমরা এবার অ্যাড প্লাস ফাংশনটা নিয়ে কাজ করব। দিলাম ফাংশন, এখানে কাজ করবে কি? সেম এটাই,
এটা এখানে হচ্ছে, এবার এটা রিপ্লেস হয়ে যাবে, এটা বারবার আসবে না। এটা একটা কোটেশনের ভিতরে থাকবে। আচ্ছা, কোটেশন 1010 প্লাস 12, আচ্ছা 2 এখনো অ্যাক্টিভ করিনি, 10। আচ্ছা ডিসপ্লেতে আসছে, এখন কোনটা কাজ করাইতে হবে বলেন তো? ভাই ইজ ইকুয়াল টু আচ্ছা, এটাও করে ফেলি, ক্লিয়ারটাও করে ফেলি। এই র জাভাস্ক্রিপ্ট নিয়ে খুব কম কাজ করা হয় আমার, কারণ এগুলো আসলে আপনার বেসিক, যখন প্রজেক্টে যাবেন তখন এগুলো লাগবে না আপনার, বাট এটাই আপনার বেসিক। তখন কি লাগবে ভাই? তখন এই যে বেসিকের থেকে অ্যাডভান্সে যাবেন, ফ্রেমওয়ার্ক শিখবেন, লাইব্রেরি শিখবেন, ধূপধাপ কাজ করবেন, বুঝেন নাই? বুঝছো? তখন ওই ডকুমেন্টেশন পরে পরে চেঞ্জ করবেন, এগুলো যদি জানা থাকে তখন ওগুলো করতে ইজি হবে আর কি। আচ্ছা এখানে আসেন, এবার হচ্ছে অ্যাড ক্লিয়ার। অ্যাড ক্লিয়ারের কাজটা হবে কি, সেম এটাই, ডকুমেন্ট ডট ডিসপ্লে। কি হবে, আমি যখন এটা রিপ্লেস হয়ে যাবে, আমি যখন এই ক্লিয়ার বাটনে ক্লিক করব, সব কি হবে, খালি হয়ে যাবে না? এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং বলা যেতে পারে না? জি। খালি হয়ে গেছে? জি ভাই। ওকে, এবার আসেন এই স্যার বাটন, যদি একটা একটা করে খালি করতে চাই তখন ওটাতে আপনি কন্ডিশন দিয়ে দিবেন একটা, ওটা আরো অ্যাডভান্স। আগে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর বানাবো, ওকে, ব্যাক স্পেস বানাবো পরে। আচ্ছা এবার আমি ইকুয়াল সাইন করতে চাই। ইকুয়াল সাইন করার জন্য আমাকে কি করতে হবে, এবার একটু মনোযোগ দিবেন। আমাকে কিন্তু এখানে ফার্স্টে কি করতে হবে, যেগুলো আমার ডিসপ্লেতে থাকবে সেগুলোকে আবার কি করতে হবে, একটা স্ট্রিংয়ে বা একটা ভেরিয়েবলের ভিতরে রিসিভ করে দেন ডিসপ্লেতে শো করতে হবে, তাই না? জি ভাই। জি ভাই। এখানে আসেন, অন ক্লিক, আমি এটার নাম দিলাম অ্যাড রেজাল্ট। ডকুমেন্ট ডট ক্যালকুলেটর ডট ডিসপ্লে। এখন এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে অ্যাকচুয়ালি আমাদের লাগবে কি, এই যে ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটাকে আমাকে একটা কি করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে, তাই না? ইভ্যালুয়েট করার পরে তারপর সেটা আমার ডিসপ্লেতে শো করতে হবে। বুঝতে পারছেন কি চাচ্ছি আমি এখানে? বুঝতে পারছি, কিন্তু কিভাবে হবে সেটা বুঝতে পারি নাই। বুঝতে পারলে হইলো, কি চাচ্ছি আগে সেটুকু বুঝতে পারছেন তো? জি ভাই, সেটা বুঝতে পারছি। মানে কথাটা শুনতে পারি না গাড়িটা মানে হচ্ছে আমার এখানে ডাটা, যে ডাটাগুলো থাকবে তাদের মধ্যে একটা ইভ্যালুয়েশন হবে, ইভ্যালুয়েশন হওয়ার পরে না আমার এই ডিসপ্লেতে শো করবে, তাই না? বিহাইন্ড দ্য সিন একটা ইভ্যালুয়েশন হবে না? জি স্যার। সো বিহাইন্ড দ্য সিনে যে ইভ্যালুয়েশনটা হবে সেটাকে আমি আগে একটা কি করতে হবে, আমাকে একটা স্টোর করতে হবে ভেরিয়েবলে। সো আমি আগে কি করি, মনে করেন এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাই তো কি আমার এখানে শো করবে, তাই না? আমি সেই ভ্যালুটা একটা ভেরিয়েবলে রাখলাম, বুঝতে পারছেন? এটুকু ক্লিয়ার? জি স্যার। এবার আমি এর বার রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে আসলে কি করব, রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে এবার আমি কি করব, একটা ইভ্যালুয়েশন করব। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট ফাংশন। কি ইভ্যালুয়েশন করব, ডকুমেন্ট, এই যে সেম ক্যালকুলেটর ডট ডিসপ্লেতে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর মধ্যে একটা ইভ্যালুয়েশন করব, তাই না? সেই ইভ্যালুয়েশন করার পরে সেই ভ্যালুটা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করবো এবং সেই ভেরিয়েবলের ডাটাটি আমি ডিসপ্লেতে দেখাবো। এবার কি বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাই। মানে হচ্ছে আমি এই ডিসপ্লেতে যে ভ্যালুগুলো থাকবে তাদের মধ্যে একটা ইভ্যালুয়েশন হবে। ইভ্যাল মানে হচ্ছে ইভ্যালুয়েশন।
সেই ইভ্যালুয়েশনটা আমি কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, সেই ভেরিয়েবলটাই আমরা পরবর্তীতে ডিসপ্লেতে শো করব। আমি ইচ্ছা করলে এমনও করতে পারতাম, এখানে রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে না নিয়ে এই পুরো জিনিসটাকেই আমি কি করতে পারতাম, এখানে শো করতে পারতাম না? তাহলেও কি সেম কথা হইতো না? তখন আমার এই এক লাইন এক্সট্রা লেখার দরকার ছিল না। বাট বোঝার সুবিধাতে আমি কি করলাম, পুরো জিনিসটা একটা ভেরিয়েবলে স্টোর করলাম, সেই ভেরিয়েবলটা আবার এখানে শো করলাম। বুঝতে পেরেছেন? জি ভাই। কারো কোনো কনফিউশন? না ভাই। ক্লিয়ার সবাই? জি ভাই। জি। ঠিক আছে, রেজাল্ট আসছে? আসছে? জি ভাই। জি স্যার। ঠিক আছে না? ঠিক আছে জি স্যার। জি। তাহলে কি জি। এই ক্যালকুলেটরটা বানাতে পারবেন আপনারা? পারবো। ইনশাআল্লাহ স্যার। জি ভাই, পারা যাবে। নাকি বলবেন যে ভাইয়া বিজি ছিলাম, পারি নাই? শোনেন, আমি আপনাদেরকে যতটুকু জাভাস্ক্রিপ্টের ইন্ট্রো দেওয়ার আমি কিন্তু দেখাইছি। এখন আপনারা একটু প্র্যাকটিস করবেন, নেক্সট ক্লাসে আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস দেখে আমরা হচ্ছে যে করি লাইব্রেরিটা দেখবো। বাট আবারও বলি, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট এত সোজা না যে আপনি 1-2 ক্লাসে শিখে ফেলবেন, বাট আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেবো কীভাবে শিখতে পারেন। ওকে? ওকে ভাই। ওকে ভাই। আপনারা চোখ বন্ধ করে চলে যাবেন Okay. W3 স্কুলে। এই যে জাভাস্ক্রিপ্ট বেসিক শেখার জন্য এটা এই এই ওই টিউটোরিয়ালের কোনো বিকল্প নেই বেসিক শেখার জন্য। ঠিক আছে? এই যে দেখেন ইন্ট্রোডাকশন, আমার মনে হয় আমি অলরেডি এখানে অনেক কিছু কমপ্লিট করে দিয়েছি আপনাদের। এই যে অপারেটরটা আজকে দেখলাম, এই যে কীভাবে কাজ করে, হ্যাঁ, অপারেটর অপারেন্স এগুলো কীভাবে কাজ করে। এই যে এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস হচ্ছে রিমাইন্ডার, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো অলরেডি আমরা দেখছি। অপারেটর কীভাবে কাজ করে। তারপর হচ্ছে এই যে ডাটা টাইপস, তারপরে হচ্ছে স্ট্রিং, এগুলো আমরা অলরেডি দেখছি। অ্যারে তো আজকে দেখলাম, এই যে অ্যারের ভিতরে কীভাবে রাখা যাবে। তারপরে হচ্ছে ম্যাথটা দেখবেন এখান থেকে কীভাবে কাজ করে একটু দেখি আমরা। মনে করেন 4.4, হ্যাঁ, আপনি যখন বলবেন সিল মানে হচ্ছে সিলিং আছে না আপনার একটা রুমের টপটাকে কি বলা হয়? টপকে কি বলা হয়? সিলিং বলে না? জি স্যার। আর বটমটাকে কি বলে? ফ্লোর। তাহলে 4.4 এর টপ কি হবে? 5। আর 4.4 এর ফ্লোর কি হবে? 4 হবে। এখানে আমি কি করছি, আচ্ছা আমরা ভুল জায়গায় লিখছি। এটা সবাই আচ্ছা ম্যাথ ফ্লো, ম্যাথ সিলিং একটু দেখি। এখানে 4 আসার কথা। রাউন্ড হলে রাউন্ড থাকবে। নিয়ারেস্ট ইন্টিজার, আচ্ছা ম্যাথ ডট ফ্লোর হলে 4 আসার কথা। ম্যাথ ডট ফ্লোর, ম্যাথ ডট ফ্লোর, এই যে 4 চলে আসছে। ঠিক আছে, এবার বুঝতে পারছেন আমরা যে চেঞ্জ করিনি এটা। তাহলে ম্যাথ ডট ফ্লোর হচ্ছে মানে 4 পয়েন্ট যখন যে ইয়া থাকবে, ফ্লোট ভ্যালু থাকবে 4.5 4.7, তখন এখানে কমটা শো করবে। আর যদি ম্যাথ ডট সিল থাকতো তাহলে হচ্ছে টপ ভ্যালুটা শো করতো। এই যে দেখেন টপ 5 শো করছে। আর রাউন্ড থাকলে
রাউন্ড ভ্যালুটাই শো করবে। এই যে 4, ঠিক আছে। রাউন্ড থাকলে কোন রাউন্ড ভ্যালুটা শো করবে? 4.5 এর থাকলে কমটা শো করবে, 4.5 এর উপরে থাকলে বেশিটা শো করবে। বুঝতে পারছেন? এই দেখছেন 5 আসছে না? তাহলে ম্যাথে কিভাবে কাজ করে, ম্যাথ ফাংশনটা কিভাবে কাজ করে? ম্যাথ সিলিং মানে হচ্ছে আপনার 4.1 থাকলেও সে 5 শো করবে, 4.9 থাকলেও সে 5 শো করবে। ম্যাথ ডট ফ্লোর মানে হচ্ছে আপনার 4.9 থাকলেও সে 4 শো করবে, 4.1 থাকলেও সে 4 শো করবে। আর ম্যাথ ডট রাউন্ড মানে হচ্ছে আপনার 4.5 এর মানে 5 এর নিচে থাকলে 0.5 এর নিচে থাকলে কমটা শো করে রাউন্ড হবে 4, আর 5 এর উপরে থাকলে বা 5 বা 5 এর উপরে থাকলে বেশিটা কাউন্ট করে সে টপটা শো করবে। বুঝা গেল ম্যাথ ফাংশন কিভাবে কাজ করে? এখানে সিলিংটা মনে হয় আপ আর আপনার ফ্লোরটা ডাউন। ওই যে ঘরের সিলিং আর ফ্লোরটা চিন্তা করেন তাহলে বুঝবেন। সিলিং কোথায় থাকে? উপরে থাকে। এবার আসেন ম্যাথ ডট র্যান্ডম, এটা কিভাবে শো করে? আমি জাস্ট একটু দেখাই কিভাবে শিখবেন আপনারা। হ্যাঁ, এটা খুব মজার। এখন দেখেন এখানে কত আছে? 9। সো আপনি চাচ্ছেন, আপনাকে কোশ্চেন করছে, প্রবলেম হচ্ছে আপনাকে 0 থেকে 9 এর ভিতরে একটা নাম্বার রিটার্ন করবে, তাই না? সো আপনি বললেন 0 থেকে 9 এর ভিতরে, তো ম্যাথ ডট ফ্লোর ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 10, তাহলে কত আসছে? 9। আপনি যদি দিলেন 100, তাহলে কত আসবে? 1, মানে 0 থেকে 100-র ভিতরে। আপনি যদি দেখেন 1000, তাহলে দেখেন 100 থেকে 999 এর ভিতরে আসবে। আমরা এটা যদি 0-10 রাখি, 2 সংখ্যা 0 থেকে 9 এর ভিতরে আসতে থাকবে র্যান্ডম। এখানে এর পাশে যাচ্ছে না। যখন 100 পর্যন্ত হবে দেখেন 10 থেকে 99, এর বেশি যাচ্ছে না। মেইনলি এখানে হচ্ছে আপনার 0 থেকে ওরা হচ্ছে 0.1 থেকে কাউন্ট করে 0.99 পর্যন্ত কাউন্ট করে, দেন এটাকে মাল্টিপ্লিকেশন করা হয় ম্যাথ ডট র্যান্ডম। বুঝতে পারছেন? এখন আপনি বলছেন যে আপনি ম্যাথ ডট ফ্লোর পাবেন মানে কম ভ্যালুটা, এখানে আপনি সিলিং দিয়ে দিলে সেই তখন বেশি ভ্যালুটা পাবে, রাউন্ড দিয়ে দিলে তখন রাউন্ড ভ্যালুটা পাবে, মানে পরের সংখ্যাটা আর আসবে না। সো এগুলো বুঝবেন, এখানে পরে পরে বুঝবেন কোনটা কীভাবে কাজ করে। লুপ অলরেডি দেখাই দিচ্ছি, আর সুইচ আর এলসিফটা সেমভাবে কাজ করে। লুপ ইন লুপ, ফর লুপ, ওয়াইল লুপ দেখাই দিচ্ছি। তো এগুলো দেখতে থাকেন, এই পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের মোটামুটি জাভাস্ক্রিপ্টের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনি মনে করেন আস্তে আস্তে ফ্রেমওয়ার্কে যেতে পারবেন। বুঝে গেল? জি ভাই। আরেকটা ওয়েবসাইট আছে, jQuery কি ফ্রেমওয়ার্ক? লাইব্রেরি। ওকে, যাদের অনেক অফুরন্ত টাইম আছে তারা এটা একটু দেখেন। প্রোগ্রামিং তো আসলে সাধারণ বিষয়। আপনার যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে চলে আসেন। এখানে অনেক সুন্দর সুন্দর প্রবলেম সলভিং আছে। লাইক হচ্ছে এটার সাথে এটা যোগ করে আমি এটা বের করতে চাইলে কী করি। সো এই প্রবলেম সলভিংটা আসলে যারা হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট, যাদের হাতে টাইম আছে, তারা এই ওয়েবসাইটটা দেখতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 2500-এর মতো প্রবলেম সলভ আছে, সব সলিউশন সহই দেওয়া আছে। যে দুইটা সংখ্যার যোগ বের করতে হবে, কিভাবে বের করবেন, তারপরে যে মিনিটকে সেকেন্ডে কীভাবে কনভার্ট করবেন, এখানে আরও অনেক আছে। আমি অবশ্য প্রবলেম সলভিংয়ে আমি যাইও না, আমি নিজেও প্রবলেম সলভিং করি না, কেন এত আসলে সময় দিতে পারি না। দিতে পারলে অনেক ভালো হইতো। কীভাবে কন্ডিশন দিয়ে 0 থেকে ইকুয়াল বের করা, লেস দেন 100 কীভাবে বের করা, আওয়ার মিনিট সেকেন্ডকে কীভাবে কনভার্ট করা, এটার জন্য এই যে এখানে আছে টাইম একটা ফাংশন আছে, ডেট, এখানে মিনিট সেকেন্ড আওয়ার, এগুলোকে কনভার্ট কীভাবে করবেন। মানে মোট কথা হচ্ছে এটা আপনাকে দেখে দেখে আগে কমপ্লিট করতে হবে। এই যে আজকের দিনে ডেট পেয়ে যাবেন, অগস্ট 21 এতটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। জাস্ট কী করতে হবে আমাকে, এই যে নিউ ডেট, এই ডেট একটা ফাংশন, দেন এখান থেকে আপনি টাইম বের করতে পারবেন, সেকেন্ড বের করতে পারবেন, দেন এটাকে আবার আপনি এখানে এসে কনভার্ট করতে পারবেন। আরেকটা ওয়েবসাইট আছে,
এটাও জাভাস্ক্রিপ্টের খুব ভালো একটা রিসোর্স। ওই যে কোড স্ট্রাকচার কীভাবে কাজ করে, এই ফান্ডামেন্টালসগুলো অলরেডি আমরা দেখছি, লুপ কীভাবে কাজ করে, অপারেটর কীভাবে, এই যে ফান্ডামেন্টালস হ্যালো ওয়ার্ল্ড কীভাবে আউটপুট দেখা যায়, কোড স্ট্রাকচারটা কীভাবে কাজ করে, ভেরিয়েবল কীভাবে স্টোর করে, ডাটা টাইপস কী, তারপরে অ্যালার্ট প্রম্পট কনফার্ম এগুলো কীভাবে কাজ করে মনে করেন। এখন একটা অ্যালার্ট চলে আসছে। জি ভাই। তারপর হচ্ছে কনভার্সন, তারপর হচ্ছে অপারেটর ম্যাথ, তারপরে কন্ডিশন কম্পারিজন করা, ইফ কিভাবে কাজ করে, তারপর হচ্ছে এই যে আচ্ছা স্যার, আমি যদি কোনো ওয়েবসাইট কাটতে যাই তখন যে একটা অ্যালার্ট শো করে ওটা কিভাবে করে? ওটা হচ্ছে আপনি ওই যে পপ আপ দিবেন, এক্সিট পপ আপ, সার্চ দিবেন, কোড পেয়ে যাবেন, বুঝছেন? ওকে স্যার। আচ্ছা ভাই একটা কথা ছিল, বলেন। আমরা এই যে যখন HTML CSS করতাম তখন ওই যে বডির নিচে যে স্ক্রিপ্ট লিখে যে সোর্স মেইন ডট js যে করতাম, ওই ফাইলের মধ্যে কি আমরা এই কোডিংগুলো করতে পারবো না? আমরা তো এটাই করছি, এই যে বডির নিচে। না, আমরা তো ওখানে একটা ফাইল তৈরি করতাম ওই ফোল্ডারের ভিতরে। ওটা করব নেক্সট ক্লাসে, main.js এক্সটার্নাল সিএসএস এটা এস ওয়েল জেএস নেক্সট ক্লাসে করব তো এক্সটার্নাল। ও, আচ্ছা ঠিক আছে। যে করে আমরা কিছু প্লাগইন দেখব তো নেক্সট ক্লাসে, তখন দেখেন। আচ্ছা তখন হচ্ছে আমাদের অনেক কোড থাকবে প্লাগইন, আমরা একটু বেসিক শিখছি তো, নেক্সট ক্লাসে আমরা একটা দুটো প্লাগইন বানাবো, তারপর হচ্ছে বিভিন্ন মডেল বানাবো, যে ফিল্টার বানাবো, টগল বানাবো, তারপর হচ্ছে গ্যালারি বানাবো, তারপর ক্যারোসেল বানাবো, বুঝতে পারছেন? ওকে ভাই। তখন দেখবেন। আরেকটা ভাই, জি আরেকটা ভাই। প্রশ্ন আছে ভাই। বলেন। ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি একটা যে ইউজ করলেন, ওটা ক্লিয়ার না ভাই, আসলে ওটা কি বলছিলেন ভুলে গেছি। এই যে দেখেন, এটা অনেক জায়গায় দেখছি আমি ভিডিওতে। আইডি ধরছে তো ভাই, ওইটা কল করছে আর কি। কল করছি, এটা নেক্সট ক্লাসে পাবেন, এটা জাস্ট আজকে একটু দেখাইছি। এটাই লাগবে মেনলি, বুঝছেন? HTML নিয়ে কাজ করতে হবে, এটা নেক্সট ক্লাসের টপিক, ডম ম্যানিপুলেশন, ডকুমেন্ট অবজেক্ট মডেল, কিভাবে আমি HTML কে ধরে কাজ করতে পারবো। আমরা তো জাভাস্ক্রিপ্টে কোড লিখতে পারি, কিন্তু ইন দ্য এন্ড তো আমাদের এই জাভাস্ক্রিপ্টে কোড লেখা হবে না, তাই না? ইন দ্য এন্ড তো HTML এর ভিতরে আপনি যতই প্রোগ্রামিং, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেন না কেন, ওয়েবে আপনাকে কাজ করতে হলে HTML কেই তো ধরতে হবে, তাই না? বুঝতে পেরেছেন? জি ভাই। তো এইটাই হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে HTML কে ধরে HTML এর ভিতরে আমরা কাজ করতে পারি, কোনো একটা জিনিস আমরা কিভাবে হাইড করতে পারি, কোনো একটা HTML এর কন্টেন্টকে কিভাবে আমরা শো করতে পারি, কিভাবে টগল বানাতে পারি, কিভাবে HTML এর কন্টেন্টে আমরা ফিল্টার করতে পারি। এই জিনিসগুলি হচ্ছে মেনলি আইডি অথবা ক্লাস ধরে কাজ করতে হবে। মেনলি আমরা আইডি ধরে কাজ করব, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি জি ভাই। জি ভাই, মোটামুটি clear। এটাই থাকবে নেক্সট ক্লাসে আর কি, যে HTML। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে বলেন? একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বানাবেন, তাই না? দিয়ে দেন ভাই, একটু মডার্ন দেখে দিয়ে ভাই দেন। সায়েন্সের স্টুডেন্ট না, সায়েন্টিফিক কিভাবে বানাবো? আচ্ছা, একটা কমার্সের ক্যালকুলেটর বানায়, ভাই তাহলে আমি ধরা খেয়ে যাবো। তারপর একটা কারেন্সি কনভার্টার বানায়, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা ঠিক আছে। কারেন্সি কনভার্টারটা হ্যাঁ, কি কারেন্সি কনভার্টারই বানায়। বলেন, কি বুঝিনি? সায়েন্টিফিক ক্যালকুলেটর খুব ভেজাইলা জিনিস। সায়েন্টিফিক ক্যালকুলেটর খুব ভেজাইলা আচ্ছা, জিনিস। কমার্সের ক্যালকুলেটর বানায়। কমার্সের ক্যালকুলেটর বলে তো আর কিছু নাই ভাই। আচ্ছা, নরমাল ক্যালকুলেটর এইভাবে বলে দিলেন। আচ্ছা, কারেন্সি কনভার্টার, এখানে অনেক কোড পাবেন আপনারা, আপনারা নিজেরা দেখে দেখে করার চেষ্টা করেন। কোড পেনে কোডটা আছে, এই যে দেখেন। মেইন কাজটা হবে কি, আমার এখানে আমি একটা সংখ্যা দেব, দেন আমি এটা সাবমিট করলে আমাকে এরকম দেখাবে।
তো এটার জন্য কি করতে হবে আমি একটু ইন্ট্রো দিয়ে দিচ্ছি, আর কোড দেওয়া আছে, HTML কোড সবই দেওয়া আছে, আমি একটু ইন্ট্রো দিয়ে দিই। মেইনলি হচ্ছে আপনার কাহিনীটা হবে এরকম, বাট ইউএসডি একটা ধরবেন, ইউএসডি হচ্ছে এরকম ভার ইউএসডি টু বিডিটি একটা ধরবেন। এখন আমাকে বলেন কাজ মেইন কিন্তু এটাই, আপনার মনে করেন আপনার কাছে $100 আছে, এটাকে বিডিটিতে কনভার্ট করতে হলে কি করতে হবে বলেন? ডলারের ভ্যালু জানতে হবে, সেটাকে আমার ডলারের যতগুলো আছে ওটা আপাতত দিয়ে আমরা ম্যানুয়ালি করি। এখন $1 সমান কত বিডিটি? ভাই 85। 85। আচ্ছা ভুল করছি তো, ইউএসডি মাল্টিপ্লাই হবে না? মাল্টিপ্লাই হবে। হ্যাঁ। এবার আপনাদের বাকিটা দায়িত্ব ফাংশন করে কিভাবে এটা শো করবেন। ওকে, তাহলে আমার এখানে আমি $10 দেবো, $20 দেবো, যেটাই দেই ওটা মাল্টিপ্লাই হয়ে আমাকে টাকাটা দেখাবে। পারবেন? জি ভাই, একটা গুণের একটা ফাংশন করে দিয়ে পুরো বের একটা করে ফাংশন করবেন, একটা ডিসপ্লে বানাবেন, ক্যালকুলেটরের মতো বাটন দিবেন, চলে আসবে। পারবেন না? ঠিক আছে ভাই, চেষ্টা করি। এই যে পাবেন, কোড দেওয়া আছে কিন্তু অলরেডি, আগে নিজে চেষ্টা করেন। হ্যাঁ, জি ভাই। অনেক সুন্দর ওকে ভাই। সুন্দর সুন্দর কোড দেওয়া আছে, এগুলো করবেন। এগুলো সব গিটহাবে আপলোড করবেন, নিজেদের একটা গিটহাব অ্যাকাউন্টে এই কোডগুলো সব দেখবেন। এখানে যত প্র্যাকটিস করেন সব গিটহাবে রাখবেন। হ্যাঁ, যেন আপনার গিটহাবে গেলে বোঝা যায় যে আপনি কিছু হইলেও জাভাস্ক্রিপ্ট পারেন। ওকে ভাই। সব কিছু গিটহাবে আপলোড করবেন। ওকে, জাভাস্ক্রিপ্টের ক্লাস আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভাই। আপনাদের এবার আচ্ছা স্যার, বলেন জেটিএল ফ্রেমওয়ার্কটা কি? কোনটা? জেটিএল ফ্রেমওয়ার্ক। জেটিএল জি স্যার, আজকে একটা বায়ার রিকোয়েস্টে দেখলাম এরকম একটা ইয়া। আমি জানি না, একটু সার্চ দেই। হ্যাঁ, আপনি রিকোয়েস্ট পাইছেন? আমরা তো পাচ্ছি না। আমার দিনে 2টা 3টা করে রিকোয়েস্ট এরকম, মানে আগে যেরকম 20টা 30টা দেখে এখন নাই। দুনিয়াতে হ্যাঁ ভাই। নতুন নতুন অনেক ফ্রেমওয়ার্ক আসতেছে, এটা জাভার ফ্রেমওয়ার্ক, বুঝতে পারছেন? জাভা ফ্রেমওয়ার্ক, যেমন জাভাস্ক্রিপ্ট আরেকটা খুব সুন্দর ফ্রেমওয়ার্ক আছে, যে এসবিলেট, এটা খুব পপুলার হচ্ছে রিসেন্টলি। হ্যাঁ, এই ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের নাকি হয় প্রতিদিনই একটা করে নতুন ফ্রেমওয়ার্ক বের হয়। বাট জাভাস্ক্রিপ্টের সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে এটা, মানে এই লাইব্রেরি, এটা রিয়েক্ট কেস যদিও ফ্রেমওয়ার্ক বলি আমরা, বাট রিয়েক্ট অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি। হ্যাঁ, বাট আমরা নেক্সট ক্লাসে এই লাইব্রেরিটা শিখবো, এটা দিয়ে আমরা 2-3 এবং মজার ব্যাপার হচ্ছে ওয়ার্ডপ্রেসের সব প্লাগইন এই লাইব্রেরি দিয়ে বানানো, জি ভাই। এটা আমরা শিখবো। হ্যাঁ, ভাই নোট জিএসটা তাহলে কি আচ্ছা। ভাই এটা? রান টাইম, জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম ব্যাক এন্ডে কাজ করে, সার্ভার রান টাইম। ওকে ওকে ভাই। এবং নোড.js এর একটা ভাইয়া- পপুলার ফ্রেমওয়ার্ক আছে এক্সপ্রেস.js, এটা ব্যাক এন্ডে কাজ করে। জি ভাই, এটাও জানি ভাই, কিন্তু কোনোদিন শুরু করি না। স্যার নেক্সট ক্লাসে কি তাহলে আমরা প্লাগইন বানাবো? হ্যাঁ, আমরা যে করে দিই, আমরা যে ক্যারোসেল প্লাগইন, তারপর ফিল্টার প্লাগইন বানাবো। আচ্ছা ওয়ার্ডপ্রেসের প্লাগইন না, আমরা র প্লাগইন বানাবো। ওকে, আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেসে এই যে জাভাস্ক্রিপ্টটা কি করা কোডিং করা যাবে না ওয়ার্ডপ্রেসে? আপনি ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্টে শুধু হাত দেন না, কি করা যাবে না? ও আচ্ছা। আপনার ওয়ার্ডপ্রেসের যত প্লাগইন আছে, যে স্লাইডার রেভলিউশন দেখেন, তারপর হচ্ছে আমরা বিভিন্ন লোগো স্লাইডার প্লাগইন দেখি, তারপর গ্যালারি প্লাগইন দেখি, এগুলো সবই তো jQuery দিয়ে তৈরি করা। এই যে টগল বানান, ফ্রিকোয়েন্টলি অ্যানসার কোশ্চেন প্লাগইন, সব jQuery দিয়ে করা। বুঝছি ভাই। বুঝতে পারছেন? এবার jQuery কে যদি কেউ ভালোভাবে শিখতে পারে তাইলে তো আসলে ওই যে কোনো প্রিমিয়াম থিম কেনার আর আপনাকে আমি বলি যে আপনি যদি jQuery এবং PHP খুব ভালো মতো পারেন, আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আপনি শুরু করার জন্য আপনার যে প্রি রিকুইজিটিক আছে আপনি কমপ্লিট। আচ্ছা, এবং মজার ব্যাপার কি, আপনার আমার এই 2 ক্লাসে যতটুকু জাভাস্ক্রিপ্ট শিখছেন, এইটুকু দিয়ে আপনি PHP শিখতে পারবেন, PHP লুপ শিখতে পারবেন, কন্ডিশন শিখতে পারবেন, সুইচ কেস শিখতে পারবেন, এলস ইফ শিখতে পারবেন। এইটুকু দিয়ে আপনি PHPও শুরু করে দিতে পারবেন। সেম জাস্ট কি কাজ করে আমি বলি, দেখেন এখানে আমি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কি দিয়ে? var দিয়ে না? PHP টা ডিক্লেয়ার করে ডলার দিয়ে। জি জি।
আমি এখানে আউটপুট দেখছি কি কনসোল লগ অথবা ডকুমেন্ট রাইট পিএইচপি এটা আউটপুট দেখে ইকো দিয়ে, আর বাকি সব কিছু সেম, ফাংশন ইফ এলস সব সেম, লুপ সব সেম। জি ভাই। jQuery এবং পিএইচপি পারলে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করতে পারবেন, থিম বা প্লাগইন যেটাই। ভাই আনিসুলকের একটা মানে প্লেলিস্ট আছে, ওটা খুবই দারুণ ভাই, মানে আমি অর্ধেক শেষ করছিলাম, এই জন্য আমি অল্প কিছু কিছু পারি। আমার ইচ্ছা আছে যে জাভাস্ক্রিপ্টের একটা ফুল প্লেলিস্ট আর পিএইচপির একটা ফুল প্লেলিস্ট বানানো, মোটামুটি 100-200 ভিডিও, সময় পাই না। না আপনি খুবই দারুণ শিখেছেন ভাই, কিন্তু যে আপনার বুস্টআপের আগে আমি 10-15 দিন সময় দিয়েছিলাম ভাই, আনিসুলক ভাই বস খুব দারুণ ভাবে শিখাইছে। ডেফিনেটলি আমি না অনেক টিউটোরিয়াল আছে তো। হ্যাঁ ভাই উনি এত সুন্দর শিখাইছে, মানে আমি তো অনেকদিন পরে আপনারা যদি প্রোগ্রামিং শিখতে চান, আপনার সুবিন ভাইয়ের একটা প্রোগ্রামিং এর বই আছে, বইটা শিখতে পারেন, সি প্রোগ্রামিং এর। হ্যাঁ যারা আসলে প্রোগ্রামিং এ ক্যারিয়ার করতে চান তাদের জন্য বলছি। ভাই ওই যে সুমিত শাহাদা দাও আবার ভালো শেখায়। উনি জাভাস্ক্রিপ্টের বস। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট ভালো শেখায়। বাট আপনারা যদি একবারে বেসিক প্রোগ্রামিং শুরু করতে চান, আপনার হাতে মোটামুটি সময় আছে অনেক, এখনই আপনার কাজ করার এত তাড়া নাই, ইনকামের এত চিন্তা নাই, হাতে 2 বছর এক সময় আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন অন্য ব্যাকগ্রাউন্ডের লাইক ম্যানেজমেন্ট বিবিএ ব্যাকগ্রাউন্ড, বা চাচ্ছেন প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে, তাদেরকে আমি একটা গাইডলাইন দিয়ে দেবো। 3 ধরনের গাইডলাইন দেবো। একটা হচ্ছে যাদের ফ্রিল্যান্সিংয়ে টার্গেট শুরু করতে চাচ্ছেন তাদের একটা, যাদের হচ্ছে জব সেক্টরে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা, আর যাদের জন্য একবারে প্রোগ্রামিং তাদের জন্য একটা। 3টা গাইডলাইন আমি একবার আমার ফাইনাল ক্লাসে এটা দিব। আশা করি ওই ক্লাসটা অফলাইনে নিব। জি ভাই ইনশাআল্লাহ। ঠিক আছে, বাইরে আমরা ক্লাসে নিব। হ্যাঁ জি ভাই। যদি আপনারা চান আর কি। আড্ডা দিলাম, ভালো হয় ভাই, সবাই মিলে একসাথে বসলে। আড্ডাও দিলাম। জি ভাই। আপনারা ভাই arrange করে- তাহলে কি আগামী ক্লাসও কি আমাদের অফলাইনে হয়ে যেতে পারে? আগামী ক্লাসে অফলাইন হবে কি হবে না এটা আমি জানি না, বাট লাস্ট ক্লাসটা আমি আপনাদের অবশ্যই আমি অফলাইনে, মানে আগামী ক্লাসটা অফলাইনে হবে কি না এটা আমি এখনো শিওর না। যতটুকু আমি জানি নেক্সট মান্থ থেকে আপনাদেরকে হয়তো একটা নোটিশ দিব অফলাইন ক্লাসের ব্যাপারে, বা এই সপ্তাহ পেয়ে যেতে পারেন। বুঝতে পেরেছেন? ভাই আমাদের টোটাল কয়টা ক্লাস হবে? আমি আপনাদের নেক্সট ক্লাসটা jQuery-র উপরে নিব, ফুল জাভাস্ক্রিপ্ট jQuery-র উপরে। তারপরে আপনাদের 2টা ফ্রিল্যান্সিং ক্লাস হবে আপওয়ার্কের উপরে। তারপরে আমার একটা ফাইনাল একটা ক্লাস হবে। টোটাল আরো 4টা ক্লাস পাবেন, মানে মিনিমাম। মানে এগুলো কিন্তু অলরেডি আপনাদের কিন্তু আমরা 24টা ক্লাস পার করছি, এগুলো কিন্তু আমি বলছিলাম এক্সট্রা কিছু ক্লাস আমি বাড়ায় নেব। ওকে জি ভাই। আর আরেকটা ভাই বলছিলেন যে ওয়ার্ডপ্রেসেরই আরেকটা নিতে চাইছিলেন ভাই। হ্যাঁ, ওই যে ফাইনাল ক্লাসটা ওয়ার্ডপ্রেসের উপরে হবে, আচ্ছা ওয়ার্ডপ্রেস এবং ক্যারিয়ার আড্ডা। হ্যাঁ, জি ভাই। কারো কোনো কোশ্চেন কনফিউশন? আমার আজকে আসলে ক্লাসের আর টপিকস তেমন একটা নাই। হ্যাঁ টপিকস আছে, সরি ভুলে গেছিলাম। জাভাস্ক্রিপ্ট বা এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসটা অ্যাজ এ ডিজাইনার নেক্সট ক্লাস একজনও মিস দিবেন না। এই 2টা ক্লাস আপনি যতটুকুই শিখেন না কেন নেক্সট ক্লাস মিস দিলে আপনি ধরা, কারণ নেক্সট ক্লাসে আমি যা শেখাবো এইটা অ্যাজ এ ওয়েব ডিজাইনার আপনার অবশ্যই ক্লায়েন্টের কাজে লাগবে। বুঝতে পারছেন? জি এটা মিস দেওয়াই যাবে না। এটা আপনার ডিজাইনের মানে পিএইচডি টু বুটস্ট্র্যাপ যে কোনো টেমপ্লেট কনভার্সনে এটা লাগবে, কারণ এটার পর আমি একটা পিএইচডি কনভার্সন দেব। জি ভাই। ওকে, তো এটা মিস করবেন না। আমি তাহলে ভিডিও